পরপর আরো 4-5 দিন ধরে কোনো প্রকার সন্ধান নেই নাবিলের। ষষ্ঠ দিনে অমাবস্যা চাঁদের মতো করে দেখা পাওয়া গেল তার। আজ কেমন অন্যরকম লাগছে ওকে। আগের মতন প্রাণচঞ্চল ভাবটা নেই, সম্পূর্ণ অগোছালো, ক্লান্ত, দায়সারা একটা মানুষ চেনাই যেন যায় না। চোখ মুখে হয়েছে কেমন থমথমে। অনেকদিন পর ভিসি চত্বরে আসা হলো ওদের। নাবিলও আসতে চেয়েছে। আসার সময় শাওনের কোনো প্রশ্নের উত্তর দেয়নি ছেলেটা। সায়নও ছাড়ার পাত্র নয়। ইনিয়ে বিনিয়ে বহু কায়দা করে ভেতরের রহস্য উদ্ঘাটন করেছে। গত 15 দিনের সব ঘটনা এবার স্পষ্ট। বর্ষা যে তোকে ভুলে যাবে কিংবা জেদের বসে নিজের ক্ষতি করে বসবে, সেটা গ্যারান্টি কি? নাবিল 2 হাত ভাঁজ করে গাল ফুলিয়ে শ্বাস ফেলে মাথা নামায় পুনরায়। পারবে ভুলতে, কঠিন হবে না ভোলা, সহজ হবে, কারণ ও আমাকে ভালোবাসেনি। কি করে বুঝলি? ভালোবাসায় যেমন উন্মাদ হতে হয়, ও আমার জন্য তেমন কখনোই ছিল না। নীরার সাথে বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা আগে থেকেই ও জানতো। চাইলেই সেদিন মনের কথা বলতে পারতো, বলেনি কারণ সে বিভ্রান্ত। ওর মনের পুরোটা জুড়েই আমার জন্য কেবল ভালো লাগা, আবেগ আর মোহ। কিন্তু বেচারি ভালোবাসা আর ভালোবাসার মধ্যে পার্থক্য করতে পারছে না। বর্ষা আমাকে ভালোবাসে না, যেটুকু আছে সবটাই ওর ফ্যান্টাসি। আই এম রেসপেক্টিং হার ফিলিং। ওকে ওর আমিত্বকে জানানোর জন্যই একটু সফট হতে হয়েছে আমাকে। মুখের ওপর চাইলেই না করে দিতে পারতাম, তবে এতে ওর ইগো হার্ট হতো, জেদ বাড়ত, সমাধানের বদলে সবটা ঘোলাটে হয়ে যেত। গত 1 ঘন্টা ধরে সবটাই শুনল শাওন। অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল ভেতরে। আপাতত আস্তে আস্তে জানবে সব। বুঝলাম, কিন্তু যার জন্য এত তোলপাড় তার দেখা পেলি কই? গুমন মুখটায় এক চিলতে হাসির আভা দেখা গেল। ফেলে রাখা হাতটা এবার রাখে শাওনের কাঁধে। প্রস্তুতিমূলক শ্বাস ফেলে বলে, প্রথম দেখা পেয়েছি তার জন্মের সময়, আমার বয়স যখন 4 বছর। শাওন অবাক হয় বেশ। জন্মের সময়? বলিস কি? হ্যাঁ, আম্মুর সাথে হসপিটালে গিয়েই প্রথম দেখা পাই তার। আমি তাকে কোলেও নিলাম, কিন্তু মেয়েটা বরাবরই জেদি স্বভাবের। আমার কোল তার পছন্দ হয়নি, কিছুতেই থাকবে না আমার কাছে। কোলে চড়েই ছোট্ট ছোট্ট হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেটে কেটে বিদিগিস্তা অবস্থা। সেদিন আপ্রাণ চেষ্টা করেও 5 সেকেন্ডের বেশি মেয়েটাকে কোলে রাখতে পারলাম না। অথচ আজ জন্মের জন্য তাকে মাথায় চড়ে বসানো সাজ যাচ্ছে। শাওন মাথা উপর নিচ করে। কে জানতো এই দুধের শিশুই যে জোয়ানকালে এসে কঠিন সর্বনাশ করে বসবে। কতদিন ধরে চলছে এসব? কি সব? লেদা বাচ্চার সাথে প্রেম? শব্দ করে হেসে ফেলল নাবিল। একতরফা প্রেম ব্রো, বলা হয়নি এখনো, বলবো, শীঘ্রই বলবো। জানিস, প্রেমটা কিন্তু মাত্র কয়েকদিন হলো। মানে তাকে আমি জন্মের পর থেকে অজস্রবার দেখেছি, কিন্তু সেদিনের মতো লাগেনি আগে কখনোই। মনে মনে যদিও কোথাও একটা সফট কর্নার হয়তো আগে থেকে রয়েই গিয়েছিল, কিন্তু এমন প্রেমের নজরে তাকে কখনোই খেয়াল করে দেখিনি। সেদিন মনে হয়েছিল এই তো প্রথম দেখা। বড্ড নতুন, তবে চুম্বুকের মতো আকর্ষণ করছে তার রূপ, সুর, মন। নির্মল আলোর মতো গায়ে লাগলো একটা উষ্ণ উজ্জ্বল ছোঁয়া। এটাই বুঝি সেই চির আকাঙ্ক্ষিত শুভক্ষণ। সে তুফানের মতো নতুনভাবে আমার জীবনে আসলো। আমি মন্ত্রমুগ্ধের মতো তার প্রেমে ডুবে গেলাম। চেয়েও সেদিন তাকে এড়িয়ে যেতে পারিনি, বিশ্বাস কর। সর্বনাশীটা ধনুকের মতো বিধিয়ে দিল ভালোবাসা নামক সূক্ষ্ম ধারালো তীরটা। মনের ভায়োলেনটা সেদিনই বেজেছিল। মানুষ প্রেমে পড়ে জ্যোৎস্না রাতে, বর্ষণে কিংবা বসন্তের নরম বাতাসে, আর আমি প্রেমে পড়লাম কাঠ ফাটা রোদ্দুরে, একটা শুকনো দুপুরে, রোদ পোহাবার ছুঁতোয়। তার সদ্য গোসল শেষ করে আসা মায়াবী মুখশ্রী, একজোড়া টানা টানা মায়াবী চোখ, আধ ভেজা দীঘল কালো কোমর, ছুঁই ছুঁই চুল, চুল বেয়ে আবার 2-1 ফোঁটা পানির বিচরণ মাটিতে। পৃথিবীর তামান সৌন্দর্য সঁপে দিয়েছে সৃষ্টিকর্তা যেখানে। এক পলক ছেয়ে রীতিমতো প্রাণ যায় হাল। অসাড় হয়ে গেলাম, বিশ্বাস কর। হায়, বুকের ভেতরটা কি হিংস্র ঝড়। পৃথিবীর তামান ঘূর্ণিঝড় ফেল সেই ঝড়ের সম্মুখে। যে ঝড়ে আমার মন লুকিয়ে যায়, মন খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর দেখি তার আঁচলের তলায় মন লুকিয়ে আছে। থেমে লম্বা শ্বাস নিল নাবিল। কথাগুলো বলার সময় চোখে মুখে আনন্দ উপচে পড়ছে, প্রাণ সতেজ ভাব কণ্ঠে। আরও বল, আগ্রহ বাড়ছে তার ব্যাপারে জানতে। মাথা নুইয়ে হাসে নাবিল, বলে, সে একেবারেই বাকি মেয়েদের মতো না, জানিস, একদম আলাদা। গম্ভীর, বদমেজাজি, কথা কম বলা, বেরসিক একটা মেয়ে।
আমাকে খুশি করার জন্য কখনো কিছু করেনি, তবুও মেয়েটা সামনে এলেই দুনিয়া ঘুরে যায়। আমার যে কি হয় নিজেই বুঝি না, কেমন পাগল পাগল লাগে বিশ্বাস কর। ঘুম খাওয়া সব তুঙ্গে। ইদানিং খুব যন্ত্রণা করে মেয়েটা, তার প্রেমের তীরটা বড্ড ভারী ঠেকছে এখানটায়। শেষের কথাটা বলে বুকে আঙ্গুল ঠেকালো নাবিল। ওকে তখন দেখতে লাগছিল বড় বড় ট্র্যাজেডি সিনেমার প্রেমিক পুরুষদের মতো। ভাই, তোর অবস্থা তো পুরোই অ্যাম্বুলেন্স ডাকার মতন ইমার্জেন্সি। ওয়া ওয়া বাচ্চার প্রেমে মজনু হয়ে গেছিস দেখছি। হাসলো নাবিল বেঞ্চের পেছনে 2 হাত রেখে আকাশের প্রাণী চেয়ে হতাশ শ্বাস ফেললে আবার আফসোস স্বরে বলে, সেদিন বিয়েটা না ভাঙলে জীবনটা অন্যরকম হতো। বউয়ের কোলে মাথা রেখে আদর খেতে পারতাম, বছর না ঘুরতেই একটা লাড্ডুর বাপ হতে পারতাম। জীবনটা 100-তে 100 হতো বন্ধু। শাওন তরা করে হতচকিত হয়ে চাইল। বিস্ময়ে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কপালে লম্বা ভাঁজ ফেলে শুধালো। নিরুপমা। জবাবে সম্মতি জানানোর ভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসলো নাবিল। সেই হাসিতে আছে এক আকাশ সমান নবপ্রেমের আনন্দ। ভার্সিটি থেকে বেরিয়ে বাস ধরলো ওরা। আজ ইমু জানালার পাশে বসেছে। প্রতিদিন জানালার পাশে বসা ছিল ছোটখাটো তর্ক বিরোধ হয় ওদের মধ্যে। নীরা প্রতিবার হার মানে ওর কাছে। নীরা দেখ, শাওন ভাই আর নাবিল ভাই নাওগুলো। কোনোই দিয়ে হাত থেকে কথাটা ফিস ফিস করে বলল ইমু। নীরা ওর দৃষ্টি অনুসরণ করে চাইলো বাসের গেটের দিকে। এদিকে আসছে ওরা। নীরাকে দেখে যেন দেখলো না নাবিল। বিপরীত দিকে 2 সিট পেছনে বসলো। পরপর কয়েকবার ফিরে ফিরে চাইলো নীরা। একটু কথা বলার আকাঙ্ক্ষা। ইচ্ছে করেই তাকালো না ছেলেটা। কানে এয়ারপড লাগিয়ে চোখে কালো সানগ্লাস পরে সিটে হেলান দিয়ে শুয়ে রইল নির্লিপ্ত নির্বাক ভঙ্গিতে। রাগে দুঃখে অসহ্য লাগছে নীরার। ইচ্ছা করছে এখনই সামনে গিয়ে চুল ছিঁড়ে নিতে। শয়তান লোক, ইচ্ছে করে ভাব নিচ্ছে। পরে স্টেশনে থামলো বাস। প্রায় বেশিরভাগ যাত্রী নেমে যাবে সেখানে। একে অপরের গায়ের সঙ্গে গা ঘেঁষে নামছে লোকগুলো। নীরা যথাসম্ভব চেপে বসলো। দৃষ্টি একটু এদিক ওদিক হতে কারো বৃষ্টি হাতে নোংরা ভাবে ছুঁয়ে দিল নীরার পিঠ। বিদ্যুতের গতিতে নড়ে চড়ে উঠল নীরা। ভিড়ের মধ্যে কে কাজটা করলো ব্যাপারটা নীরা বুঝতে যতক্ষণ না লেগেছে তার চেয়ে ন্যানো সেকেন্ডও কম সময়ের মধ্যে পেছনে থেকে কারো তীব্র ক্রোধ মিশ্রিত ভারী গর্জনে ভেসে আসে। এই শোরের বাচ্চা, দাঁড়া তুই! বাস্টার্ড, এক পাও বাড়াবি না আর। বাসে থাকা সকল যাত্রী একসঙ্গে চাইল। ঘটনার আকস্মিকতা বুঝে ওঠা গেল না। রাগের নাবিলের চোখ রক্তিম রূপ ধারণ করেছে। আগন্তুক দৌড়ে পালাতে চাইল। নাবিল ঝড়ের গতিতে ছুটে এসে কলার চেপে ধরলো লোকটার। কিছু বুঝে ওঠার আগেই লোহার মতন হাতটার পাঁচ আঙ্গুল বিকট শব্দ তুলে বসে গেল লোকটার গায়ে। শান্ত তৎক্ষণিক পিছন থেকে ওকে আটকাতে চাইল। ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল নাবিল। ক্ষোভের শরীর থরথর করে কাঁপছে। পৃথিবীর কোনো শক্তি যেন আজ ওকে ঠেকাতে পারবে না। আর আশেপাশে সকলেই ততক্ষণে সিট থেকে উঠে দাঁড়িয়েছে। ড্রাইভার তৎক্ষণিক বাস থামিয়ে দিয়েছে। নাবিল সজোরে কতগুলো লাথি কষলো লোকটার পায়ে। লোকটা গায়ে জোর না পেয়ে উঠলেও মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বিন্দু মাত্র অনুশোচনা নেই তার চোখে মুখে, যা নাবিলের রাগের কেরোসিন ঢালার মতন কাজ করলো। শুধু থাপ্পড় আর লাথিতে ক্লান্ত হয়নি ছেলেটা। সজোরে পরপর কয়েকটা ঘুষি মারলো নাক বরাবর। কুত্তার বাচ্চা, নাম গাড়ি থেকে! তোকে গাড়ির নিচে পিষে মারবো আজকে, আই সোয়ার। লোকটা ঠোঁটেও রক্তটুকু মুছে তেড়ে মেরে আস্তে আস্তে চেয়ে পাল্টা কলার চেপে ধরলো। খ্যাক খ্যাক করতে করতে বলল, তুই কার গায়ে হাত দিয়েছিস চিনিস তুই আমাকে? নাবিল কপালে হাত ঘষে শীতল কণ্ঠে ধমকালো, 10 সেকেন্ডের মধ্যে নাম, নয়তো। নয়তো কি না নামলে কি করবি? যা, আমি এখানে খাইরা আছি, দেখি কি আমাকে এখান থেকে উঠাইতে পারে। দুরূহ ব্যাপার। এবার তাকে থামানো। নাবিল শার্টের কলার ধরে টান মারলো। ঠান্ডা কণ্ঠে জপলো, সসম্মানে নামবি না তাহলে। শেষ হুঁশিয়ারিটি দিয়ে চুপচাপ প্যান্ট থেকে বেল্ট বের করলো নাবিল। হাত দিয়ে পেঁচিয়ে ভাঁজ করতে করতে অগ্নি দৃষ্টিতে চাইলো। দৃষ্টি ভাঁজ পাখির মতো তীক্ষ্ণ আর অত্যধীর প্রখর। ওকে দেখতে এক মুহূর্তে লাগছে আসমান থেকে নেমে আসা কোনো ভয়ঙ্কর যোগদূতের মতো।
বাসে এই পর্যায়ে পিনপতন নীরবতা। লোকটার ওর পা আগানোর ভঙ্গি দেখে অজানা আশঙ্কা ভয়ে শুকনো ঢোক গিলল, তবে বজায় রইল মুখের সেই অবাধ্য স্বর। তুই চিনিস আমারে? তুই জানিস না আমি কি কি করতে পারি? নাবিল ভেতরের ভয়ঙ্কর প্রতিক্রিয়াটা দাবিয়ে কেবল নিঃশব্দে হাসল। লোকটার দুর্ভাগ্য আছে বলা যায়। নিজের কলিজার পুরোটা জুড়ে থাকা মেয়েটাকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য শুনে ভেতরটা তোলপাল হয়ে যাচ্ছে নাবিলের। চোখ দুটো ঘৃণা আর ক্রোধ সাংঘাতিক লেভেলে তীব্র ক্ষোভের সংমিশ্রণে এত হিংস্র হলো সেই দুর্বোধ্য হাসি। কে বাঁচাবে আজ ওর হাত থেকে লোকটাকে? কার এত সাহস হবে? কি বলছিস ভাই? তোর ছিঁড়তে যাব কেন? এত কুরুচি কি আমার আছে বল? এসব করব না, তবে আদর জমা হয়েছে অনেক, সেসব না দিয়ে যেতে দিই কি করে? বলি লোকটাকে শার্টের কলার ধরে টেনে দরজার সামনে এনে ঘাড় ধরে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেললো। মুখ তুবড়ে পড়লো লোকটা, নাকের ফিনকি বেয়ে তর করে রক্ত পড়ছে। হাতে পিঠ দিয়ে রক্তটুকু মুছে উগ্র চোখে ঘাড় বাঁকি আবারও মুখ চালালো বৃষ্টি গাড়িতে। ইতিমধ্যে অনেক লোকজন জড়ো হয়েছে। নাবিল পুনরায় শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি মারলো মুখে। মাটিতে ফেলে হাতের বেল্টি দিয়ে অনবরত বেধড়ক ভাবে পেটালো। ব্যথায় কুকড়ে উঠলো, আর পাল্টা হামলা করার সুযোগটুকু হলো না। নাবিলের শক্তির সাথে কেউ পেরে উঠছে না এই মুহূর্তে। আশপাশ থেকে কেউ এক কদম এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছে ভয়ে। ওরা কেবল নির্ভব দর্শক হয়ে দেখলো সবটা। বাস থেকে বাকি যাত্রীরা নেমে ইতিমধ্যে ঘটনার প্রচার করে দিয়েছে। ড্রাইভার ধরতে এসে ওর হাতের ধাক্কায় ছিটকে পড়ে গেল। কিসের দৈব্য বলে ছেলেটার এমন উদ্রভ্রান্ত রূপ? প্রায় 10 মিনিট যাবৎ বিরতিহীন পেটানো ক্লান্ত হলো না সে। মাথায় রক্ত ঝরে বসেছে। উন্মাদের মতো নিজের চুল টেনে ধরলো, বেল্ট ফেলে দাঁতে দাঁত পিষে ফুস করে শ্বাস ফেললো। ফেলতে ফেলতে কোথা থেকে রড তুলে আনলো। লোকটা এবার ভয়ে দুহাত দিয়ে আকস্মিক ওর পা পেঁচিয়ে ধরলো, প্রাণ ভিক্ষা চাইলো। শরীরে জখম হয়েছে অনেকখানি, হাত পা দিয়ে রক্ত ঝরছে। এবার রড দিয়ে পেটালে বাঁচারও আর উপায় নেই। কুত্তার বাচ্চা, তোর শরীরের সব উত্তেজনার সমাপ্তি ঘটাবো আজ। তুই আমার বুকের কোন জায়গায় ছুঁইলি তোর ধারণা নাই? আমার হাতে পড়েছিস, নসিব খারাপ তোর। আজ আর জীবিত ফিরতে পারবি না বাস্টার্ড। জিন্দা কবর দিব তোকে আমি। নীরা এতক্ষণ ধরে রোবটের মতো অনড় দাঁড়িয়ে দেখলো শুধু, চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। ইমু এসে পেছন থেকে ওকে ধরলো। ঠায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর। পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যেন নিভৃতে বিধাতা আজই সচক্ষে দেখিয়ে দিল ওকে। আয়নার মতন স্বচ্ছ সবটা আজ। গলা ভেঙে এলো ও। নাক টেনে বিড়বিড় করে বলল, ইমো, নাবিল ভাইকে থামা। ওনার কষ্ট হচ্ছে, ওনার হাতে রক্ত। ওনাকে থামতে বল ইমো। শাওন ভাইয়া, আপনি কিছু বলছেন না কেন? থামান আপনার বন্ধুকে। বলতে বলতে বসে পড়লো নীরা ফুপিয়ে ফুপিয়ে কাছে। মেয়েটা তৎক্ষণে স্থানীয় থানা থেকে বেশ কিছু পুলিশ এসে জড়ো হয়েছে। লোকটাকে নাবিলের হাত থেকে ছাড়াতে বেশ বেগ পোহাতে হলো ওদের। তৎক্ষণিক ভুক্তভোগীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লোকটাকে অ্যারেস্ট করা হলো। ঘটনায় বেশ কিছুক্ষণ পর ভিড় কমলো। নাবিল ধীর পায়ে সম্মুখে দাঁড়ালো, গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, বাড়িতে চল। নীরা তৎক্ষণিক ওর ডান হাতটা চেপে ধরলো। চোখে বেয়ে তখনও আষাঢ়ের বৃষ্টি নামছে। নিষ্প্রাণ কণ্ঠ শুধায়, তুমি এড়িয়ে যাচ্ছ কেন আমায়? অপ্রত্যাশিত স্থানে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে বিভ্রান্ত হয় নাবিল। তবে সেই বাক্যটা ঠেলে মনোযোগ কাড়লো একটা সুতীব্র অনুভূতি। বিদ্যুতের ঝটকা খাওয়ার মতো সারা শরীর নড়ে ঝরে উঠল। এতক্ষণে পুষে রাখা ধাবানলের হিংস্রতা কোথায়? কোন দেশেতে হারালো কে জানে? জ্বলন্ত অগ্নিশিখার হিমশীতল বরফের মতো কাজ করলো স্পর্শ। হাত বেয়ে তখনও ঝর্ণার মতন চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে নাবিলের, অথচ সেদিকে এক আনা ভ্রুক্ষেপ নেই ছেলেটার। সে কেবল নিরলস নিবিড় দৃষ্টিতে চেয়ে দেখলো নিজের হাতে বাঁধানো আটকে থাকার রেশম তুলোর হাতটি। বিভ্রম আর বিস্ময় ভাব কাছে না কিছুতেই। চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে মেয়েটার। নাবিল উথাল পাথাল পৃথিবীর সকল যন্ত্রণা নিভে গেল এক নিমেষে, এক ছোঁয়ায়। নীরা এক পলক ওর মাদকীয় দৃষ্টিতে দৃষ্টি রেখে রক্তের রক্তিম হওয়া হাতটা ছুয়ালো নিজের গালে। ঠোঁট ভেঙে আওড়ালো,
তুমি খুব খারাপ নাবিল ভাই, খুব খারাপ তুমি। আহত কণ্ঠে কেবল একটা বাক্যই জপল নাবিল। আমার শ্বাসরোধ হচ্ছে নীরা, তোর ছোঁয়া মারাত্মক পীড়া দিচ্ছে। হাতটা ছাড় লক্ষ্মীটি। নীরা হাত ছেড়ে বাহুতে ধরল। পুরুষালী বাহুটা টানতে টানতে চড়ে বসলো রিস্কায়। পুরোটা সময় নাবিল কেবল মোহগ্রস্তের বাকরুদ্র হয়ে চেয়ে রইল ওর প্রাণে। হাসপাতাল থেকে বেরিয়ে আবারও বাস ধরল। বাসে থাকাকালীন পুরোটা সময় নীরা ওর কাঁধে মাথা রেখে ফুঁফিয়ে কেঁদেছে। যে চোখের পানিতে মেয়েটার মন জানা যাচ্ছে। সে একটু পরপরই ব্যান্ডেজ করা হাতটার উপর নরম করে হাত ছোঁয়াচ্ছিল। ওর অবস্থা দেখে নাবিল নিঃশব্দে হাসলো কেবল। নীরা ঠোঁট উল্টে কেমন অধিকার রটিয়ে বলল, ফুপিকে বলবে আব্বুকে বলে আমাকে কদিনের জন্য তোমাদের বাসায় বেড়াতে দিতে। কেন? নীরা চোখ রাখলো ওর চোখে, পুনরায় চোখ নামিয়ে বলে, আমার আজকাল ঘুম হয় না রাতে, খুব ছটফট করি। নাবিল কথায় মর্ম কথা বুঝলো কিনা কে জানে, হাসলো কেবল। বিপরীত দিকে বাতাসের ঝটকায় ওর সামনে চুলগুলো বারংবার আছড়ে পড়ছে মুখের উপর। নাবিল কানের কাছে চুলগুলো গুজে দিয়ে ঝুঁকে বলল, আমার বাসায় গেলে হবে ঘুম? নীরা রাগলো না আজ। ব্যান্ডেজ করা হাতটাতে হাত বুলালো পরমা বেশি। ফুপি একা আর কত দিক সামলাবে? আত্মপ্রয়সের সঙ্গে কথাটা বলে আবার আর চোখে চাইল নীরা। একজোড়া চোখ আগে থেকেই ওর দিকে চেয়েছিল বলে মুহূর্তে দৃষ্টির ধাক্কা খায় দুজনে। যে ধাক্কা পৃথিবীর সকল দুর্যোগ উবে যায়। ঝমাঝম বৃষ্টি নামিয়ে মনের আনাচে কানাচে। আলোর ঝলকানি লাগে বুকে, নির্মল হয় প্রাণ। এতকাল তো একাই সামলালো। এখন বয়স হয়েছে না? মাথা চাকায় নাবিল। ভারী চিন্তার বিষয়। তো এখন কি করা যায় বলতো? নীরা অগ্নি দৃষ্টিতে চাইল। নীরা কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে শুধায়, আচ্ছা, তুই কোনোভাবে শুধুমাত্র আমার দিকটা সামলানোর জন্য যেতে চাচ্ছিস না তো? ভেতরে কি চলছে বলতো? নীরা দুম করে থাপ্পড় মারলো হাতে। বেচারা ব্যান্ডেজে ব্যথা পেয়েও টু শব্দ করলো না, হাসলো কেবল। ইঙ্গিত পেল নতুন কিছু। ঘাড় ফিরিয়ে ঠোঁটের মধুর হাসিটুকু ঢাকলো, শীষ বাঁচালো ফুরফুরে মনে। আর চোখে আরেক পল চেয়ে গভীর শ্বাস ফেলে প্রেম প্রেম কণ্ঠে শুধালো, আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম, নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। দিন এখনো রঙিন, এই দিন এখনো রঙিন, তাকে আদরে তুলে রাখলাম। আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম, বুকের বোতাম হারানো খাম। মন রাখাছে কোন ঈশান কোণে বিষণ্ণতায়, চোখ কাটাকুটি হোক সহজ খেলা, সময় কোথায়। ওই নরম অসুখ হাওয়ায় হাওয়ায় সেরে যাক, ফের সঙ্গে নামুক ব্যথা তোমায় ছেড়ে যাক। চুপ 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 মুহূর্ত চুপ, ঠোঁটের তরু এই তোমাকে ছুঁয়ে দিলাম,
নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। ঠোঁট লুকিয়েছে চোট, যে রাস্তা যায় তোমার মনে। চুল বুনেছে আঙুল রাতের পিঠে, তারা গনে। ও কেউ জানে না দিন ফিরবে কিনা কোনো দিন। নীল কুয়াশা ঘর ভুলে যাওয়াই সমীচীন। চুপ 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 মুহূর্ত চুপ, ঠোঁটের তরু এই তোমাকে ছুঁয়ে দিলাম। হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম।